200। ভেরি গুড, তোমরা তো সবাই পেরেছো। আর অর্ঘ্য কত এসেছে তোমার? স্যার 200 ডেসিলিটার। ভেরি গুড, তোমরা সবাই পারছো। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। কিভাবে করতে হবে এটা, যে 2 ডেকামিটার যেহেতু, তো ডেকামিটার তাহলে আমাকে 2 এর সাথে গুণ করতে হবে। কত করে গুণ করব? 10 করে। তো ডেকামিটার থেকে প্রথমে মিটারে কনভার্ট করার জন্য আমাকে একবার 10 গুণ করতে হবে। আবার মিটার থেকে ডেসিমিটারে করার জন্য আরেকবার 10 গুণ করতে হবে, তাই না? তাহলে এখন যদি আমি এটার ফলাফলটা দেখি, 10 গুণ করলে হয় 100, 100 এর সাথে 2 গুণ করলে হয় 200। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 200 ডেসিমিটার। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাকে তোমরা বলবে যে 3 হেক্টোমিটার, হ্যাঁ, 3 হেক্টোমিটার সমান কত মিলিমিটার? এটা সবাই বের করবে, ঠিক আছে? কত মিলিমিটার, এখানে কত বসবে এই ফাঁকা স্থান, ঠিক আছে? সবাই ঝটপট করে ফেলো। 1,00,000। স্যার হয়েছে। হয়েছে। আচ্ছা, অ্যান্সার কার কত বের হয়েছে বলো তো? স্যার 3 লাখ। স্যার 3 লক্ষ। 3 লক্ষ। সবারই কি 3 লক্ষ বের হয়েছে? জি স্যার। স্যার ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা জানলাম কিভাবে কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার কনভার্ট করতে হয়, তাই না? অর্থাৎ বড় থেকে কিভাবে ছোটগুলোতে কনভার্ট করতে হয় এটা আমরা শিখলাম। সবচেয়ে বড় কি? কিলোমিটার। তার থেকে ছোট হেক্টোমিটার, তার থেকে ছোট ডেকামিটার, তার থেকে ছোট মিটার, তার থেকে আবার ছোট ডেসিমিটার, ডেসিমিটারের থেকে ছোট সেন্টিমিটার, আবার সেন্টিমিটারের থেকে ছোট হচ্ছে মিলিমিটার। ঠিক আছে? সবাই এতটুকু তো বুঝতে পেরেছি নাকি? ইয়েস স্যার। ওকে। তো আমরা কিভাবে বড় একক থেকে ছোট এককে পরিবর্তন করতে হয় সেটা শিখলাম, তাই না? কিন্তু সেটা করার সময় আমরা কি করেছি, যে বড় একক থেকে ছোট এককে কনভার্ট করার সময় আমরা কি করেছি, সবসময় গুণ করেছি, তাই না? সবসময় কিন্তু গুণ করেছি, 10 করে গুণ করেছি। কিন্তু যদি আমাকে বলা হয় যে ধরো যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে করতে বললো, তখন কিভাবে করবে? তখন আমি কিভাবে করব? ঠিক আছে, তখন আমাকে 10 ভাগ করতে হবে। অর্থাৎ যদি ছোট একক থেকে বড় এককে যেতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ভাগ করব। ভালোভাবে সবাই লক্ষ্য করো কথাটা। যখন আমাকে বলা হবে যে কোনো একটা বড় একক থেকে ছোট এককে আসতে বলা হবে, যেমন ধরো যে তোমাকে কিলোমিটার থেকে মিটারে আসতে বলা হবে, তখন কি করতে হবে? গুণ করতে হবে। আর যদি বলা হয় মিটার থেকে কিলোমিটারে যেতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ ছোট থেকে যখন আমি বড়তে যাব তখন আমাকে ভাগ করতে হবে, আর যখন বড় থেকে ছোটতে আসব তখন আমাকে গুণ করতে হবে। ঠিক আছে? সবাই সবাই বুঝতে পেরেছো তো নাকি? ইয়েস স্যার। ওকে। এখন আমরা তাহলে একইভাবে আমি যদি তোমাদেরকে বলি যে জাস্ট ভাগ করতে হবে এখন, ঠিক আছে? 30 মিলিমিটার, হ্যাঁ, 30 মিলিমিটার সমান কত ডেসিমিটার? এটা আমাকে কেউ বের করে দিতে পারবে? কত ডেসিমিটার? 30 মিলিমিটার সমান কত ডেসিমিটার? 30 মিলিমিটার সমান কত ডেসিমিটার, কেউ পারবে? স্যার করেছি স্যার। আচ্ছা, তুমি যেহেতু করে ফেলেছো, তাহলে তুমি এখন আমাদেরকে বলবে যে তুমি কিভাবে করেছো এটা। তুমি বলো, তাহলে সবার শেখা হয়ে যাবে। স্যার বলবো? হ্যাঁ, 30 মিলিমিটারকে কি করতে হবে, যেহেতু এখানে মিলিমিটার থেকে ডেসিমিটারে আমরা গেছি, অর্থাৎ মিলিমিটার একটা ছোট একক, ছোট একক থেকে আমরা বড় একক ডেসিমিটারে যাচ্ছি, তাই না? তাহলে ইয়েস স্যার। কি করতে হবে? ভাগ করতে হবে। স্যার ভাগ। এখন কাকে ভাগ করতে হবে?
এই যে 30 কে ভাগ করতে হবে, তাই না? ইয়েস স্যার। 30কে কত দিয়ে ভাগ করতে হবে? স্যার প্রথমে 10 দিয়ে তারপর আরেকবার 10 দিয়ে। প্রথমে 10 দিয়ে তারপরে আরেকবার 10 দিয়ে, তার মানে অর্থাৎ টোটাল 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 30কে যদি 100 জি দিয়ে স্যার। ভাগ করি তাহলে কি আসবে? 0.30, তাই না? এটা আসবে। ইয়েস স্যার। তাহলে এত ডেসিমিটার। আচ্ছা, ব্যাপারটাকে আরেকবার বলি। এই যে নিচে আমরা 100 কিভাবে পেলাম, এই ব্যাপারটা তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে। ব্যাপারটাকে ক্লিয়ার করে দেই আরেকবার, যারা বুঝতে পারোনি বুঝে নাও, ঠিক আছে? এই যে 30, এর আগে আমরা কি করেছিলাম, যে 1 কিলোমিটারকে যদি আমি হেক্টোমিটারে কনভার্ট করি তাহলে 1-এর সাথে 10 গুণ করেছিলাম। কারণ কি, কিলোমিটার বড় আর হেক্টোমিটার ছোট, যেহেতু বড় থেকে ছোট আসতেছি এই জন্য আমরা গুণ করেছি, তাই না? কিন্তু এখন যেহেতু আমরা ছোট থেকে বড়তে যাব, আমরা কি করব? ভাগ করব। কিন্তু কথা হচ্ছে কত দিয়ে ভাগ করব? এই আমরা 30কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? এই যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে একবার 10 দিয়ে ভাগ করতে হবে, আবার সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে আমাকে আরেকবার 10 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই 30কে একবার 10 দিয়ে ভাগ করলে কত আসে? 3, তাই না? আবার তিনকে যদি আরেকবার 10 দিয়ে ভাগ করি তাহলে আসে 0.3, তাই না? 0.3 বা 0.30 একই কথা, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পেরেছো সবাই? বা এই জিনিসটাকে একেবারেই লেখা যায়, এই যে দুইবার আলাদা আলাদা ভাবে ভাগ করার না করে এই জিনিসটাকে এভাবেও তোমরা লিখতে পারো যে উপরে 30, নিচে 10 × 10। তার মানে এটাকে কি বলা যায়? 30/100। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. ইয়েস স্যার। ওকে, এখন তাহলে আমি তোমাদেরকে, যদি সবাই বুঝে থাকো, তাহলে এখন তোমাদেরকে একটা ক্লাস টাস্ক দিব, আরেকটা দিব। সবাই করো কিন্তু, কেউ বাদ দিবে না। কেউ যদি না বুঝে থাকো বলো, না বুঝলে লজ্জার কিছু নাই। যদি লজ্জা করে বা ভাবো যে হ্যাঁ সবাই পারছে আমি পারছি না, ব্যাপারটা কেমন দেখায়, এরকম ভাবার কোনো কিছু নেই। কিন্তু তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করে শিখে না নাও, আলটিমেটলি লসটা কিন্তু তোমার, তুমি শিখতে পারলে না, ঠিক আছে? এই জন্য কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। বুঝতে না পারাটা কিন্তু কোনো দোষ না, ঠিক আছে? বুঝতে না পারাটা কোনো দোষ না। এই জন্য অবশ্যই কোনো কিছু যদি বুঝতে না পারো সেক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে, ওকে? আচ্ছা, আমাদের সাথে কি ইফতেশাম আছো? না, ইফতেশাম জয়েন করেনি। ওকে, তাহলে তোমাদের এখন যে টাস্কটা দিব সেটা হচ্ছে গিয়ে ডেসিমিটার থেকে ডেকামিটার, ঠিক আছে? 5 ডেসিমিটারকে, সরি 5 না, তোমাদেরকে দিব 500 ডেসিমিটারকে ডেকামিটারে কনভার্ট করো, ঠিক আছে? 500 ডেসিমিটার সমান কত ডেকামিটার? সবাই ঝটপট করে ফেলো। হয়ে গেলে বলবে যে হ্যাঁ হয়ে গেছে, অ্যান্সার বলার দরকার নেই। সবার হয়ে গেলে তারপরে আমরা অ্যান্সারটা এক এক স্যার করে সবার কাছে হয়েছে। শুনবো। ওকে, থ্যাংক ইউ। বাকিরাও করে ফেলো ঝটপট। হয়েছে স্যার। আচ্ছা, আচ্ছা বাকিরা অর্ঘ করেছো, আর কে করেছো? নাজিহা পেরেছো? নাজিহা, নওরিন। নওরিন স্যার ক্লাসে আছে হয়েছে। বাট রেসপন্স করছে না। কেন নাজিহা, তুমি করনি কেন? করে ফেলো। তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, নওরিন, নওরিন তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, নাজিহার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ নওরিন বলো, কিছু একটা বলতে চাচ্ছিলে।
স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এই দেখো, এই প্রবলেমটা যখন আমি সলভ করব তখনই বুঝে যাবে যে ডেসিমিটার একটা কি ছোট একক, তাই না? ডেসিমিটার থেকে আমাকে ডেকামিটারে করতে বলছে কনভার্ট, তাই না? আচ্ছা, তার আগে আমি অ্যান্সারটা শুনে নিই। তোমাদের যাদের হয়ে গেছে তাদের কাছে আমি একটু অ্যান্সারটা জানতে চাই। কত এসেছে তোমাদের অ্যান্সার? স্যার 5 ডেকামিটার। 5 ডেকামিটার, ভেরি গুড, অ্যান্সার সঠিক হয়েছে। বাকি যাদের হয়েছে সবারই কি একই এসেছে? ওকে, আচ্ছা, 5 ডেকামিটার কিভাবে আসলো? ঠিক আছে, দেখো, ডেসি কিন্তু নিচে আছে আর ডেকা কিন্তু উপরে আছে, তার মানে ডেকাটা হচ্ছে আমার বড় আর ডেসিটা হচ্ছে আমার ছোট। তো আমি যখন ছোট থেকে বড় এককে কোনো কিছুকে পরিবর্তন করব, তখন কি হবে? ভাগ করতে হবে আমাকে। কাকে ভাগ করতে হবে? যেই অ্যামাউন্টটা দেয়া আছে, অর্থাৎ 500 দেয়া আছে, 500 ডেসিমিটার। 500 ডেসিমিটারকে যদি আমি ডেকামিটারে কনভার্ট করি বা পরিবর্তন করি, সেক্ষেত্রে 500কে আমাকে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ ডেসিমিটারটা হচ্ছে ছোট আর ডেকামিটারটা হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 500 লিখবো। 500কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? দেখো, ডেসিমিটার থেকে প্রথমে আমাকে ডেকামিটারে যেতে হবে। দেখো এখানে কতবার জাম্প করা হয়েছে। ডেসিমিটার থেকে প্রথমে মিটারে আসা হয়েছে, মিটার থেকে তারপরে ডেকামিটারে আসা হয়েছে, দুইবার জাম্প করা হয়েছে। তার মানে আমাকে দুইবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? দুইবার 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ নিচে আমি লিখবো 10 গুণন 10, তার মানে কি 100। তাহলে 500 ভাগ 100 যদি আমি লিখি তাহলে কত আসে? 5 আসে। তার মানে এটাই হচ্ছে আমার 5 ডেকামিটার। তার মানে আমরা বলতে পারি কি 500 ডেসিমিটার সমান সমান 5 ডেকামিটার। বুঝতে পেরেছো আমি কেন 100 দিয়ে ভাগ করলাম? 100 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে আমাকে ডেসিমিটার থেকে ডেকামিটারে আসতে গেলে দুইবার জাম্প করতে হবে, অর্থাৎ দুইবার 10 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? এই যে ছবিটাতেই কিন্তু দেখা আছে, এগুলোকে বলতে পারো এক একবার জাম্প করা। মনে করো যে এভাবে কনসিডার করতে পারো যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে কি করতে হবে? একবার জাম্প করতে হবে। মিলিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে দুইবার জাম্প করতে হবে। বা এভাবেও বলতে পারো যে ডেসিমিটার থেকে মিলিমিটারে আসতে গেলে দুইবার জাম্প করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো না সবাই? নওরিন, এবার বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আমরা কি আরো প্রবলেম সলভ করবো কিছু, নাকি সামনে এগোবো? তোমরাই বলো। স্যার এইটাতে আমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সবাই কি একমত? আমরা কি সামনে এগোবো? ওকে স্যার। ওকে, আচ্ছা, এখানে যে যে জিনিসগুলো আমরা করলাম সেই জিনিসটাই এখানে বলা আছে যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তোমরা একটু মিলিয়ে দেখবে তো সবাই যে এই ছকটা আসলেই কিভাবে সঠিক কিনা, বা কিভাবে, অবশ্যই সঠিক যেহেতু তোমাদের বইয়ে দেয়া আছে, কিন্তু এটা কিভাবে সঠিক হলো। হ্যাঁ, আমি যে পদ্ধতিতে তোমাদেরকে শেখালাম, কনভার্সনের যে পদ্ধতি, একটা থেকে কিভাবে আরেকটাতে কনভার্ট করতে হয়, সেই কনভার্সনের প্রসিডিউর অনুযায়ী এই চিত্রের সাথে তোমরা এই ছকটা মিলিয়ে দেখবে সবাই। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। সবাই মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, আসলেই 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার কিনা, বা এই যে 10 মিলিমিটার সমান যে 1 সেন্টিমিটার, এটা কিভাবে হলো, এই চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, উপরের যে 142 পৃষ্ঠাতে যে চিত্রটা আছে সেই চিত্রের মাধ্যমে। আর এই যে এখানে যে চিত্রটা দেখাচ্ছে, এখানে এটার নাম কি বলেছে? 10 গুণোত্তর রীতি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে 10 গুণোত্তর রীতি। কারণ এখানে 10 10 10 করে গুণ করা হচ্ছে অথবা 10 করে ভাগ করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে 10 গুণোত্তর রীতি। ঠিক আছে, আচ্ছা, এই যে এককের রূপান্তর আমরা যেটা এখনই দেখলাম, এই চিত্রের মাধ্যমে সেই জিনিসটাই বলছে, এককের রূপান্তরের কথা।
আচ্ছা, এই যে দেখো তোমাদের এখানে একটা জোড়ায় কাজের কথা বলা হচ্ছে, যে এখানে কি বলছে কি শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে। এখন উচ্চতা পরিমাপের তো অনেক একক আছে। আসলে উচ্চতা পরিমাপের একক আর দৈর্ঘ্য পরিমাপের একক একই জিনিস। উচ্চতা পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপের একক, প্রস্থ পরিমাপের একক, এগুলো সবগুলোর একক কিন্তু সেম, ঠিক আছে, একই। উচ্চতা পরিমাপের একক যা, দৈর্ঘ্য পরিমাপের এককও তা, প্রস্থ পরিমাপের এককও তা, ঠিক আছে। কি বলছে যে প্রথমে সতীর্থদের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখবে, ঠিক আছে, যে কোনো এককে অনুমান করে লিখতে বলছে। এবার স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাণকে সেন্টিমিটার, মিটার, ফুটে প্রকাশ করবে। পারবে না? তোমরা সবাই পারবে Yes, না sir. এই কাজটা করতে? মনে করো একজনের তোমরা 12 ইঞ্চিতে 1 ফুট, আমরা জানি না? আমরা সবাই জানি। তারপরে হচ্ছে কিভাবে সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করবে, মিটারে কনভার্ট করবে, ফুটে কনভার্ট করবে, ঠিক আছে। এই জন্য কিছু তোমাদের বিষয় জানা থাকা দরকার, যে 1 ইঞ্চি, কিছু কিছু আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে লিখে দিচ্ছি, এগুলো সবাই খাতা কলম বের করে ফেলো, খাতা কলমে লিখে নিবে, ঠিক আছে। এই কনভার্সন গুলো জানা দরকার। আচ্ছা, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? আমি কিন্তু সংক্ষেপে লিখবো এককগুলো। 1 ইঞ্চি, আমি কিন্তু লেখার পর এক একজনকে আস্ক করব যে খাতায় কি লিখেছো, ঠিক আছে, সবাই লিখে ফেলো। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার, সবাই লিখে ফেলো। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে 1 ফুট, ঠিক আছে, 1 ফুট সমান 12 ইঞ্চি। দেখো, এখন যদি তোমাকে বলা হয় 1 ফুট সমান কত সেন্টিমিটার, বের করতে পারবে না? 1 ফুট সমান 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 12 এর সাথে যদি 2.54 সেন্টিমিটার গুণ করে দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 1 ফুট সমান কত সেন্টিমিটার। তাই না? সবাই বুঝতে পেরেছো কি বলছি? Yes, sir. আচ্ছা, আর কি কি হবে? 1 মিটার সমান কত ইঞ্চি, ঠিক আছে। 1 মিটার, 1 মিটার সমান কত ইঞ্চি? এটা হবে 39.37 ইঞ্চি। এগুলো কিন্তু তোমাদের সবসময় লাগবে, আজীবন লাগবে। তোমরা যখন, এখন তো তোমরা হাই স্কুলে পড়তেছো, যখন যখন তোমরা আহ, মানে যখন তোমরা এখন ক্লাস 6-এ আছো, তো যখন তোমরা ক্লাস 8, 9-এ বা 10-এ উঠবে, তখনও এই জিনিসগুলো তোমাদের লাগবে। আবার যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে, তখনও তোমাদের এই জিনিসগুলো লাগবে। তো এই জিনিসগুলো ভালোভাবে মাথায় গেঁথে নাও, ঠিক আছে। এগুলো তোমাদের আজীবনের সঙ্গী, ঠিক আছে। আজীবন তোমাদের এই জিনিসগুলো লাগবে। তো এগুলো এখনই মুখস্থ করে রাখবে। সবাই নোট ডাউন করে নাও। 1 মিটার সমান 39.37 হবে, 997 না, 37 ইঞ্চি, ঠিক আছে। 39.37 ইঞ্চি। আচ্ছা, আর কি, আর কি আমাদের এই যে এই কাজটা করার জন্য আর কি লাগবে? মিটার, সেন্টিমিটার, ফুট। ওকে, এই কয়েকটা জানলেই হবে এই জোড়ায় কাজটা করার জন্য। এই যে এই কয়েকটা কনভার্সন জানলেই হবে। আচ্ছা, এই কাজটা তোমরা কি কেউ করেছো? যে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি 2 টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব পরিমাপ। এই যে এখানে একটা ছবি দেয়া আছে তোমাদের, তোমরা কি করবে, বেশ কয়েকটা, ধরো যে তোমরা 5টা কয়েন নিবে, ঠিক আছে, 5টা কয়েন একটার উপরে আরেকটা রেখে রাখবে। তারপরে সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখবে যে উচ্চতা কত দূর হলো। সেই কয়েনগুলো, 5টা কয়েন একটার উপর একটা রেখে উচ্চতা কত হলো সেটা পরিমাপ করবে।
সেটা পরিমাপ করার পর ধরো যে 1 সেন্টিমিটার আসলো, ঠিক আছে। 1 সেন্টিমিটারকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 1 সেন্টিমিটারকে যদি 5 দিয়ে ভাগ করো তখন কত আসবে? 1 সেন্টিমিটারকে 5 দিয়ে ভাগ করলে 0.2 আসবে। তার মানে 0.2 সেন্টিমিটার হবে তখন একটা কয়েনের পুরুত্ব। বুঝতে পেরেছো? যদি মনে করো তুমি 10টা কয়েন নাও, তাহলে প্রথমে কি করবে, 10টা কয়েন একটার উপরে আরেকটা রাখবে। তারপরে সেই 10টা কয়েনের উচ্চতা কত হয়েছে, ধরে নাও যে সেই 10টা কয়েনের উচ্চতা হলো 3 সেন্টিমিটার। হ্যাঁ, 3 সেন্টিমিটার হলো উচ্চতা। এই টোটাল উচ্চতাটাকে কয়েন সংখ্যা দিয়ে ভাগ করবে, যে তুমি কয়টা কয়েন নিয়েছিলে, 10টি কয়েন নিয়েছিলে, তাহলে 10 দিয়ে যদি ভাগ করো তখন আসবে কি 0.3 সেন্টিমিটার, ঠিক আছে। তখন আমরা বলতে পারবো যে একটা কয়েনের পুরুত্ব হচ্ছে 0.3 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে আমরা 10টা কয়েন কেন নিব? আমাদের তো বের করতে বলা হয়েছে একটা কয়েন, তাই না? একটা কয়েনের পুরুত্ব। কিন্তু কথা হচ্ছে কয়েনগুলো এত পাতলা যে আমরা যদি একটা কয়েনের পুরুত্ব মাপতে চাই তাহলে আমরা সঠিকভাবে মাপতে পারবো না। তো সঠিক আমাদের যে পরিমাপ করব সেই পরিমাপটা যেন সঠিক হয়, আমরা যেন একটা অ্যাকুরেট ভ্যালু পাই, এজন্য আমরা অনেক কয়েকটা কয়েন নিয়ে যে উচ্চতাটা পাবো সেই উচ্চতাটাকে সেই কয়টা কয়েন দিয়ে ভাগ করে দিব। তারপরে যেটা পাবো সেটা আমরা অনেকটা অলমোস্ট 99% একটা অ্যাকুরেট ভ্যালু পাবো। এভাবে আমরা একটা কয়েনের পুরুত্ব মাপতে পারি, ঠিক আছে। দেখো এখানে দুটো পদ্ধতি দেয়া আছে। কি কি উপকরণ লাগবে? ঠিক আছে, কয়েকটি 2 টাকার মুদ্রার লাগবে অথবা মানে কয়েন লাগবে, আর একটা সেন্টিমিটার স্কেল লাগবে। তোমাদের সাথে ক্যালকুলেটরও লাগতে পারে বা হাতেও ম্যাথ গুলো করতে পারো। এটা দুটো পদ্ধতি দেয়া আছে, এটা প্রথম পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পদ্ধতি। তোমরা সবাই এই দুটো পদ্ধতি ট্রাই করে দেখবে, ঠিক আছে। ওকে, আমরা এই অধ্যায়টা আমাদের শেষের দিকে। এখন আমাদের প্রথম অনুশীলনীতে চলে আসি। সবাই কি আমার সাথে আছো? ক্লাসে আছো সবাই? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, দেখো এখানে প্রথম কাজটা কি বলা হয়েছে, যে নিচের চিত্রে দেখানো পেন্সিলের দৈর্ঘ্য কত। এটা তো অনেক ইজিলি তোমরা পরিমাপ করতে পারবে। জাস্ট এখানে কত স্কেলের কত দাগের সাথে মিলে গেছে, আর এখানে স্কেলের কত দাগের সাথে মিলে গেছে। এই তারপরে এই পিছনটা, এই জায়গায় যত দাগের সাথে মিলে যাবে, ধরো যে এখানে 12 এর সাথে মিলে গিয়েছে, তাহলে আর এখানে এখানে 3-এর থেকে একটু কম, ধরে নিলাম 3, ধরে নিলাম 3 আর কি। হ্যাঁ, তো তখন আমরা 12 থেকে 3 মাইনাস করব, তখন আসে 9। তাহলে আমি তখন বলবো যে এটা এটা কি দেখতে পাচ্ছি, এটা একটা সেন্টিমিটার স্কেল। এই দেখো স্কেলের নিচে লেখা আছে মিলিমিটার, সেন্টিমিটার। ছোট ছোট দাগগুলো সেন্টিমিটার, মিলিমিটার, আর বড় দাগগুলো হচ্ছে সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার। আমরা কি পেলাম, এই পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। কিভাবে? ধরে নিলাম এখানে 12 এর সাথে মিলে গেছে, আর এখানে ধরে নিলাম যে 3 এর সাথে মিলে গেছে। তখন কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিয়ে কত পেলাম, 9 সেন্টিমিটার। তার মানে পেন্সিলের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, ঠিক আছে। আবার দেখো এখানে আরেকটা 2 নম্বরে কি বলছে, গিটারের দৈর্ঘ্য কত মিটার। এখানে কিন্তু বলছেন, এখানে কিন্তু স্কেলটা কত দেখো, সেন্টিমিটার। স্কেলটা হচ্ছে সেন্টিমিটার, কিন্তু আমার কাছে অ্যান্সার চেয়েছি কত মিটার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা আগে দেখে নেই কত সেন্টিমিটার এটা, ঠিক আছে। অলমোস্ট দেখো এটা 70 সেন্টিমিটারের কাছাকাছি আছে, তাই না? ঠিক আছে, এই দেখো এখানে 70 সেন্টিমিটার। তার মানে এই গিটারের দৈর্ঘ্য কত আমরা জানলাম, 70 সেন্টিমিটার। কিন্তু আমাদের কাছে চেয়েছে কি, মিটার, তাই না? এখন মিটারটা কি, বড় একটা একক, আর সেন্টিমিটারটা ছোট একটা একক, তাই না? তাহলে ছোট একক থেকে বড় এককে করতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা 70কে কত দিয়ে ভাগ করব বলতো? স্যার 10। 100 10 দিয়ে ভাগ। 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দিয়ে ভাগ করব। এই যে দেখো, সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই, এই দেখো, এই যে আমাদের এখানে আছে সেন্টিমিটার, এখান থেকে প্রথমে ডেসিমিটারে যাব, তারপরে মিটারে যাব। তার মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 70কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 0.7 মিটার, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম, গিটারের দৈর্ঘ্য হচ্ছে 0.7 মিটার। বুঝতে পেরেছি না সবাই?
ঠিক একইভাবে 3 নাম্বারটাও তোমরা সলভ করতে পারবে। আবার 4 নাম্বার কোশ্চেনটা দেখো। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে যে শিক্ষার্থীরা যে দীর্ঘ লাভ যে প্রতিযোগিতা, দীর্ঘ লাভ প্রতিযোগিতায় এক একজন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে এখানে, ঠিক আছে। তারপর দেখো ক নাম্বার কোশ্চেনে তোমাদের বলা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। এই যে এই মিটার গুলোকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আচ্ছা, মিটার থেকে সেন্টিমিটারে করতে গেলে কত গুণ করতে হবে বলতো? 100 100 করে গুণ করতে হবে। তার মানে এই যে 350 হয়ে যাবে, 3.50 হয়ে যাবে 350, 4.05 হয়ে যাবে কত? 405, 4.50 হয়ে যাবে 450, তারপরে 3.80 মিটার হয়ে যাবে 380 সেন্টিমিটার, তারপরে 3.08 মিটার হয়ে যাবে 308 সেন্টিমিটার। ঠিক আছে, 100 গুণ করতে হবে। অর্থাৎ এই যে এভাবে প্রথমটা দেখিয়ে দিচ্ছি, 3.50 ইন্টু 10 গুণন 10, এই যে মানে 100 আর কি, তখন কি হবে? 350। ঠিক আছে, 350 সেন্টিমিটার। এভাবে করে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। আর খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে? তো সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে কে বলতো? মনিকা চাকমা। মৌনিকা চাকমা। তাহলে সেকেন্ড কি হবে? পরবর্তী দূরত্ব অতিক্রম করেছে কে? সুবর্ণা রায়। সুবর্ণ রায়। তারপরে থার্ড কে হবে? স্যার আদিবা। আদিবা। ভেরি গুড। এখন কি বলছে? এই যে তাহলে খ নাম্বারটাও আমাদের হয়ে গেল। ঠিক আছে, এগুলো খুবই ইজি, এগুলো খুবই ইজি ম্যাথ। এগুলো অ্যাকচুয়ালি ম্যাথ না, জাস্ট ছোট ছোট কিছু টাস্ক। এই যে 5 নাম্বারটা কি বলেছে? 5 নাম্বারটাতে বলেছে যে নিচের কোন লাইনটি বড়? এই যে ক একটা লাইন দেয়া আছে, খ একটা লাইন দেয়া আছে, স্কেলের মাধ্যমে তোমরা মেপে দেখতে পারো যে কোন লাইনটা বড় আর কোন লাইনটা ছোট। আর লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো। অর্থাৎ প্রথমে তোমাকে অনুমান করতে হবে যে তোমাদের দেখে কি মনে হচ্ছে। যেমন আমার কাছে মনে হচ্ছে ক নাম্বারটা হয়তো বা বড়, ঠিক আছে। তোমাদের কাছে এমনও হতে পারে, মনে হতে পারে যে খ নাম্বারটা বড়। তো আমাদের যাই মনে হোক, আমরা আলটিমেটলি কি করব? স্কেলের মাধ্যমে, এই যে তোমাদের যে বাসায় স্কেল আছে সেগুলোর এক সাইডে দেখবে সেন্টিমিটারেও দেয়া আছে, ঠিক আছে। তো সেন্টিমিটারে মেপে দেখবে যে কোন লাইনটা বড়, ক নাকি খ। ঠিক আছে, সেটার কথাই বলছি। তারপরে এখানে 6 নাম্বারটা কি বলছে? নিচের চিত্রের মতো শিখা সহ 3টি ভিন্ন উচ্চতার 3টি মোমবাতির ছবি আঁকো। তো তিনটা তোমাদের বিভিন্ন উচ্চতার, যেমন এখানে 3টা বিভিন্ন উচ্চতার 3টা মোমবাতি দিয়ে দেয়া আছে। তো এরকম ভাবে তোমাদের 3টা ছবি আঁকতে বলছে মোমবাতির। ঠিক আছে, তোমার আঁকা ছবি 3টি মেপে নিচের ছক পূরণ করো। অর্থাৎ তুমি যে ছবি এঁকেছো সেই ছবিটা আঁকার পরে সেই মোমবাতি, সেই মোমবাতির দৈর্ঘ্য কত কত হয়েছে, তারপরে শিখার দৈর্ঘ্য কত হয়েছে, আনুমানিক দৈর্ঘ্য, তারপরে মেপে দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে, তারপরে এখানে দৈর্ঘ্য সেন্টিমিটার, সেন্টিমিটারে কত হবে, এগুলো সবগুলো পূরণ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, প্রথমে তোমরা এই যে এই ঘরগুলোতে অনুমান করবে যে হ্যাঁ কত, তোমার দেখে কি মনে হচ্ছে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার বা কত সেন্টিমিটার হতে পারে, সেই অনুমানগুলো তোমরা এই যে এই লাইনে লিখবে। এবং অনুমান করার পর তোমরা সেই তোমাদের আঁকা সেই মোমবাতির দৈর্ঘ্য আর মোমবাতি শিখার দৈর্ঘ্য, এই জিনিসগুলো এই এই লাইনে বসাবে, তৃতীয় কলাম। ঠিক আছে, এই তৃতীয় কলামে বসাবে। এটা হচ্ছে গিয়ে মিলিমিটারে বসাবে। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা মিলিমিটারে বসাবে, আর এই লাস্টেরটাতে সেন্টিমিটার এককে বসাবে। আসলে এগুলো পেলে এই মিলিমিটারে করলে মিলিমিটার গুলাকেই তোমরা পরিবর্তন করে কনভার্ট করে সেন্টিমিটারে এখানে বসিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছো 6 নাম্বার প্রশ্নটা? এই ম্যাথ গুলো অ্যাকচুয়ালি করে দেখানোর মতো তেমন কোনো ম্যাথ না, এগুলো তোমরা পারবে সবাই, অনেক ইজি ম্যাথ এগুলো। ঠিক আছে, আচ্ছা, কে কে আছো ক্লাসে? আচ্ছা, আশা করি তোমাদের এই ম্যাথ গুলো করতে সমস্যা হবে না অনুশীলনী। আর 7 নাম্বারটা দেখো কি বলছে?
সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো। একটি মার্বেলের ব্যাস, ঠিক আছে, সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো। 7 নাম্বারটা কেউ কি পারবে বলো তো? 7 নাম্বারটা কেউ পারবে? ইয়েস স্যার। আচ্ছা, কিভাবে করবে বলো তো 7 নাম্বারটা? স্যার একটি মার্বেলের ব্যাসার্ধ স্যার ফিতা দিয়ে পরিমাপ করব। আচ্ছা, ব্যাসার্ধ না, ব্যাস বলছি। ব্যাস কি জিনিস বলো তো? মনে করো এই যে একটা মার্বেল, স্যার বৃত্তের এই মধ্যবিন্দু, স্যার পরিধি থেকে হচ্ছে কেন্দ্র, তারপর কেন্দ্র থেকে আবার ওই পরিধি, মানে সোজা হ্যাঁ, টান। এই জি যে স্যার, এটা ব্যাসার্ধ, এটা হলো ব্যাস। জি স্যার। কেন্দ্র অতিক্রমকারী জ্যাকে ব্যাস বলে। জি স্যার। এটা একটা জ্যা, কিন্তু সেটা কেন্দ্রগামী। কেন্দ্রগামী জ্যাকে কি বলে? ব্যাস বলে। আর এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। এটাকে যদি ও ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে ধরি বি ধরি, এটাকে ধরি সি ধরি, এখানে এ বি হচ্ছে ব্যাস এবং ও সি হচ্ছে ব্যাসার্ধ। নাম শুনলেই বোঝা বোঝা যাচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ঠিক আছে, ব্যাসের অর্ধেক হচ্ছে ও সি, মানে ব্যাসার্ধ ও সি, আর এ বি হচ্ছে আমাদের ব্যাস। ঠিক আছে, তো তোমাকে মার্বেলের ব্যাস নির্ণয় করতে বলছে। তো এই জন্য কি করতে হবে? মার্বেলের তোমাকে পরিধি নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ফিতা দিয়ে মার্বেলের 4-5টা এভাবে মাপতে হবে। মেপে তখন তোমাকে একটা ম্যাথ সলভ করতে হবে এইভাবে, 2πr সমান সমান যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা, ঠিক আছে, তারপরে সেই সংখ্যাটাকে পাই দিয়ে ভাগ করে দিলে আমরা 2r পাবো। সেই সংখ্যাটাকে যদি পাই দিয়ে ভাগ করে দেই, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416। এটা কি জানো? এই 2πr এটা কখনো আগে কি কখনো দেখেছো এই জিনিসটা? স্যার পাই চিনি, ইয়েস স্যার। আচ্ছা, এই 2πr এটা হচ্ছে বৃত্তের বা গোলকের তোমার বৃত্তের পরিধির সূত্র, বুঝতে পেরেছো? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে গিয়ে এই 2πr। পরিধি কি জিনিস জানো? বৃত্তের পরিধি কি জিনিস? আচ্ছা, বৃত্তের পরিধি কি জিনিস সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা সার্কেল ড্র করি। এই যে একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে, একটা সার্কেল ড্র করলাম, সাথে তার ব্যাসও দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেখো এটার পরিধি বলতে, ধরো যে এই সার্কেলটার, এটা বড় একটা সার্কেল, তুমি এই পজিশন থেকে হাঁটা শুরু করলে, এই পজিশন থেকে হেঁটে 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 এই দিক দিয়ে হাঁটা শুরু করে আবার এসে পুরো বৃত্তটা ঘুরে বৃত্তের একেবারে কিনার দিয়ে, ঠিক আছে, একেবারে কিনার দিয়ে ঘুরে তুমি আবার যদি এই পজিশনে চলে আসো, তাহলে তুমি যত দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে এই বৃত্তের পরিধি। ধরো যে তুমি এই পুরো বৃত্তটা ঘুরে এই পয়েন্টে এসেছো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এ পয়েন্টে ফিরে আসছো, ঠিক আছে, তাহলে কি হবে? এই এই পুরো যতটুকু অতিক্রম করলে, ধরো যে তুমি 10 মিটার অতিক্রম করলে, ঠিক আছে, 10 মিটার অতিক্রম করলে, তাহলে আমি বলবো কি বৃত্তের পরিধি হচ্ছে 10 মিটার। আর এই বৃত্তের পরিধি মাপার জন্য একটা সূত্র আছে। ধরে নাও যে এইটা হচ্ছে গিয়ে আমার বৃত্তের কেন্দ্র, তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ হবে কি এই যে আর, অর্থাৎ এটা যদি ও হয় এটা সি, তাহলে ওসি হচ্ছে আর, অর্থাৎ ওসি হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন সূত্রটা হচ্ছে 2πr, 2πr। পাই একটা একটা ভ্যালু, পাই হচ্ছে একটা চিহ্ন, যে চিহ্নটার ভ্যালু হচ্ছে 3.1416।
মনে থাকবে সবার? পাইকে এভাবে লেখে, পাই এর ভ্যালু হচ্ছে 3.161416, ঠিক আছে? তো কোনো জায়গায় পাই লেখা থাকলে সেক্ষেত্রে পাই এর পরিবর্তে আমরা 3.1416ও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই মার্বেলটা। এখন কি বলছে, এই মার্বেলটার পুরো পরিধিটা আমরা একটা ফিতার মাধ্যমে মাপবো। ফিতার মাধ্যমে মেপে ধরো যে আমরা পেলাম যে মার্বেলের হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার, ঠিক আছে? 4 সেন্টিমিটার আমরা পেলাম, হচ্ছে এটা কিন্তু আনুমানিক, যদিও 4 সেন্টিমিটার হবে না। তো আমরা ধরে নিলাম যে 4 সেন্টিমিটার হচ্ছে পরিধি। তো এটার ব্যাসার্ধ, ঠিক আছে, এটার প্রথমে ব্যাসার্ধটা বের করব, আর এর ভ্যালুটা বের করব, তারপরে আর এর ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা কি পাবো, ব্যাস পেয়ে যাব। আমাদেরকে তো ব্যাস বের করতে বলছে, তাই না? তাহলে আমরা 2r-টাকেই রেখে দেই। 2r মানেই তো কি, ব্যাস। আর মানে যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে আরেকটা আর এই পর্যন্ত, তাহলে এই আর আর এই আর টোটাল কি, তাহলে এই যে ডিসি, ডিসি দূরত্বটাই হচ্ছে আমার 2r। তাহলে আমি যদি 2r বের করি, 2r হচ্ছে আমার ব্যাস। তাহলে আমি কি করব, জাস্ট এই পাইটাকে ভাগ করে দিব এই পাশে, তাহলে আমার হবে কি 4/পাই, বা 4/3.1416। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে যদি আমি 4 কে 3.1416 দিয়ে ভাগ করে দেই তাহলে কত আসে রেজাল্ট? সবাই ক্যালকুলেট করো তো। 1 পয়েন্ট সামথিং আসে, 1.273, তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাস হবে এত সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এভাবে আমরা ব্যাস, যদি বলতো যে ব্যাসার্ধ কত হবে, তখন আমরা কি করতাম, এই 4 কে 2 পাই দিয়ে ভাগ করতাম, অর্থাৎ শুধু আর রাখতাম, লেফট হ্যান্ড সাইডে শুধু আমরা আর কে রেখে দিতাম, ঠিক আছে? তখন আমরা 4 কে 2 পাই দিয়ে ভাগ করতাম। 2 পাই দিয়ে ভাগ করে 4 কে 2 পাই দিয়ে ভাগ করলে কত হয়, 4 কে যদি 2 পাই দিয়ে ভাগ করি, তখন আসে 0.6366 এত সেন্টিমিটার, ঠিক আছে? বা এই যে তোমরা যে 1.273, এটাকে 2 ভাগ করে দিলেও হয়ে যাবে। বুঝতে পেরেছো? এভাবে তোমরা ব্যাস, পরিধি থেকে ব্যাস অথবা ব্যাসার্ধ বের করতে পারবে। ক্লিয়ার তো নাকি সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে 7 নাম্বারটা গেল। আর এই যে 8 নাম্বারটা অনেক সহজ একটা ব্যাপার। এখন 8 নাম্বারটা থাকবে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা যারা আজকে আছো সবাই এই হোমওয়ার্কটা করবে, হোমওয়ার্কটা করে গ্রুপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই যে দূরত্বের পাজল, ঠিক আছে, এই পাজলটা কমপ্লিট করে তোমরা পাঠিয়ে দিবে। এই যে ছবিটা তোমরা তোমাদের বইয়ে পাবে, এই ছবিটা দেখে এই যে বাড়ি, বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, এই যে এখানে বাড়ি আছে, এখানে নদীর ঘাট আছে, এই বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব কত, এই যে 1060 মিটার। আবার নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব কত, 840 মিটার। সবকিছু বলা আছে এভাবে। তারপরে বাজার থেকে আবার বিদ্যালয়ের দূরত্ব কত, 1.2 কিলোমিটার। 1.2 কিলোমিটার মানে কি, 1200 মিটার, ঠিক আছে? আবার বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্ব কত, 60 মিটার, ঠিক আছে? তো এভাবে করে তোমরা যোগ বিয়োগ করে তোমরা এই পাজলটা কমপ্লিট করতে পারবে। তো এই যে তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ক এবং খ, এগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট দিন পড়বো বীজগাণিতিক রাশির জগৎ, ঠিক আছে? তবে নেক্সট দিন বীজগাণিতিক রাশির জগৎ পড়ার আগে আমরা কি করব, আমরা একটা ছোট্ট পরীক্ষা দিব, ঠিক আছে? একটা শর্ট টেস্ট হবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট আমি তোমাদেরকে কোশ্চেন দিব, তোমরা সেই কোশ্চেনের অ্যান্সার, সেই অ্যান্সার সেই স্যার এই অ্যান্সার গুলো, চ্যাপ্টারের উপর। তোমার কথা শুনতে পাইনি, আবার বলো। স্যার এই অধ্যায়ের উপর। হ্যাঁ, এই অধ্যায়ের উপর, অর্থাৎ দৈর্ঘ্যমাপী, এই যে দৈর্ঘ্যমাপী যে অধ্যায় আছে এই পুরো অধ্যায়টার উপর একটা ছোট্ট শর্ট টেস্ট থাকবে, হ্যাঁ? আর এই যে 8 নাম্বারটা থাকবে তোমাদের হোমওয়ার্ক,
আর এই হোমওয়ার্কটা করতে যে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা গ্রুপে জানাবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।